নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যের সব থানাকে সতর্ক করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, নির্দেশ দেওয়া হলো ডিজিকেও। সংঘের মত নিয়ে ফেব্রুয়ারিতেই নতুন বঙ্গ বিজেপির সভাপতির নাম ঘোষণা, এগিয়ে কে? দুয়ারে সরকার ক্যাম্পে টিএমসির গোষ্ঠী সংঘর্ষে আগ্নেয়াস্ত্র, ক্যাম্প ছেড়ে পালালো জনতা। পিসের গোফ বেরোক, তারপর দেখব পিসা বলবো কিনা, শুভেন্দুর কথা শুনে বললেন দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, কি বিষয়ে কথা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর। আরজিকর মামলায় এবার সিবিআই অফিসারকেই শোকজ আদালতের। মহাকুম্ভে পথপিষ্টের ঘটনায় দায় কার? জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। তৃণমূল বাংলায় থাকলে কোনো উন্নতি হবে না, মন্তব্য বিজেপি নেতা তাপস রায়ের। বেকসুর খালাস হয়ে যেতে পারে আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়। টাকার পেছনে কোনো দিন দৌড়ায়নি, মদন মিত্রের লাগাতার আক্রমণের জবাব আরজিকরের নিহত চিকিৎসকের বাবার। এবারে আসছি বিস্তারিত খবরে। গত কয়েকদিনে একাধিক অপরাধের ঘটনা শিরোনামে এসেছে। মাঝপথে প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্যের সব থানাগুলিকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সব থানায় যাতে সিসিটিভি ঠিকভাবে কাজ করে তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এ. শিবজ্ঞানম। বিচারপতির বন্দি মৃত্যু সংক্রান্ত একটি মামলায় রাজ্যকে সতর্ক করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিসিটিভির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যের ডিজিকে এদিন নির্দেশ দেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমস্ত থানা থেকে রিপোর্ট পাঠাতে হবে ডিজির কাছে। এছাড়াও রেকর্ডিং এবং স্টোরেজ ডিভাইসগুলি ঠিক মতো কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখার জন্য ডিজিকেই নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো থানা সিসিটিভি সংক্রান্ত নিয়মাবলী অমান্য করে তাহলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছে আদালত। বন্দি মৃত্যু সংক্রান্ত একটি মামলায় এদিন এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বারুইপুর জেলে হেফাজতে থাকাকালীন 4 বন্দির মৃত্যু হয়। 2023 সালে সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল মামলাকারী। তবে সিআইডি রিপোর্ট দেখার পর সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। কেন্দ্রের বাজেট অধিবেশন শেষ হলেই বাংলার বিজেপির সভাপতির নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা। সম্ভাব্য একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। তার পাশাপাশি আরএসএস এরও সমর্থনের বিষয় রয়েছে। সংঘের মতামত নিয়েই ফেব্রুয়ারির শেষ সপ্তাহ ঘোষণা হতে পারে বঙ্গ বিজেপির অধিনায়কের নাম। এদিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে একমাত্র যোগ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমে এভাবেই ফের শুভেন্দুকে দলের রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। সংবাদ মাধ্যমে তথাগত বাবু বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে এই পদটা অধিকার করার একমাত্র মানুষ হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই পদটা শুভেন্দু পেলে তার যে কোনো স্বার্থ নেই সেটা স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন রাজ্যপাল। তার কথায়, শুভেন্দু এই পদটা পেলে তাতে কি আমার কোনো লাভ হবে? আমার দুটো পয়সা আসবে? আমাকে বিজেপি কোনো পদ দেবে? আমাকে বিজেপির রাজ্যসভায় পাঠাবে, আবার রাজ্যপাল বানাবে, কোনোটাই নয়। তার দাবি, দলের জন্যই তিনি শুভেন্দুকে এই পদে আনার ক্ষেত্রে সমর্থন করেছেন। এতে দল উপকৃত হবে, বাকিটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। উল্লেখ্য, তথাগত রায় বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপির সভাপতি পদে শুভেন্দুকে বসানোর জন্য সওয়াল করে আসছেন। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ায় সভাপতি পদে বদল আসন্ন। এই মুহূর্তে বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার সম্ভাব্য তালিকায় অবশ্যই একাধিক জনের নাম শোনা যাচ্ছে। সেখানে শুভেন্দুর পাশাপাশি দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, রথিন ঘোষ সহ একাধিক জনের নাম শোনা যাচ্ছে। আবার রাজ্য সভাপতি হওয়ার সম্ভাব্য নামের তালিকায় লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও দলের মধ্যে শোনা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যাওয়ার কথা রয়েছে, কারণ বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন। নতুন রাজ্য সভাপতি পদে কাউকে আনা হলে অন্তত 1 বছর তাকে দিতেই হবে সংগঠনকে, রাজ্যের দলের সংগঠনকে গোছানোর জন্য। কারণ বুথ স্তর থেকে দলের সাংগঠনিক অবস্থা খুবই খারাপ। জেলায় জেলায় নেতা কর্মীর অভাব, সেরকম কোনো আন্দোলনের ধারাবাহিকতা নেই। বঙ্গ বিজেপির অনেকটাই ছন্নছাড়া অবস্থা।
এবার দুয়ারে সরকার শিবিরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে বেরিয়ে এলো পিস্তল, যাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো শিবিরে। ঘটনা তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েতের। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলাকালীন পিস্তল বার করে হুমকি দেন পঞ্চায়েতের উপপ্রধান মনিরুল ইসলামের দেহরক্ষী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নামে পুলিশ। রাজ্যে কি করে বারবার আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়ছে তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। জানা গিয়েছে, নাইটা মাল পাহাড়পুর পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর উচ্চ বিদ্যালয়ে বুধবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে। বৃহস্পতিবার ক্যাম্পের দ্বিতীয় দিনে সেখানে কারা সাধারণ মানুষকে পরিষেবা দিবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বেঁধে যায়। এই নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে তৃণমূলের দুটি গোষ্ঠী। চলে চেয়ার টেবিল ভাঙচুর। তারই মধ্যে হঠাৎ পঞ্চায়েত উপপ্রধান মনিরুল ইসলামের দেহরক্ষীকে বন্দুক বার করতে শাসাতে দেখা যায়, তবে কোনো গুলি চলেনি। এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। লাঠি চালিয়ে শিবির প্রাঙ্গণ ফাঁকা করে দেয় তারা, কিন্তু তাতে আতঙ্ক কমেনি শিবিরে আগত সাধারণ মানুষদের। জানা গিয়েছে, তারকেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। এর আগেও উপপ্রধানের গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ফের একই ঘটনা ঘটল দুয়ারে সরকার ক্যাম্পে। এই ঘটনা নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পে বিডিও অফিসের কর্মীরা ছাড়া কোনো রাজনৈতিক দলের কর্মীরা হাজির থাকতে পারবেন না বলে নির্দেশিকা রয়েছে। একদিকে বিজেপির সাংগঠনিক রদবদলের জল্পনা এবং অন্যদিকে বাংলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে দিল্লির বিধানসভা ভোটে প্রচারের মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে বৈঠকের পরেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, ঠিক কোন কোন বিষয়ে কথা হলো অমিত শাহের সঙ্গে। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি তো অভ্যন্তরীণ বৈঠকের ব্যাপারে আপনাদের কিছু বলবো না। উনি আমার নেতা, বিজেপির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে দেশের সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার সঙ্গে আমার এর আগেও একাধিকবার কথা হয়েছে, ভবিষ্যতেও হবে। নিশ্চিত করেই আমি ওড়িশা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কিছু বলিনি। আমার সঙ্গে পশ্চিমবঙ্গ নিয়েই কথা হয়েছে। আদালতের নির্দেশে আরজিকর মামলার তদন্তভার পেয়েছিল সিবিআই। চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ দিয়ে তদন্তের সূত্রপাত হলেও ক্রমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলায় এবার কার্যত নজিরবিহীন নির্দেশ আদালতের। সিবিআই এর তদন্তকারী অফিসারকেই শোকজ করল সিবিআই আদালত। আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিন্তু তার নামে চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। আসলে স্বাস্থ্য ভবন অনুমোদন না দেওয়ায় চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। সম্প্রতি সেই অনুমোদন দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে, কিন্তু বিশেষ সিবিআই আদালতে সেই তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে। রাজ্যের অনুমতি পাওয়ার পরও কেন সিবিআই আদালতে জানানো হলো না তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক তদন্তকারী অফিসারকে শোকজ নোটিশ দিয়েছেন। নিম্ন আদালতকে এড়িয়ে কেন ওই তথ্য হাইকোর্টকে জানানো হলো তা নিয়ে ক্ষুব্ধ আলিপুর সিবিআই আদালতের বিচারক। 24 ঘন্টার মধ্যে এর জবাব তলব করা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে আদালত। উল্লেখ্য, আরজিকর খুন ধর্ষণ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। 90 দিনের মাথাতেও সিবিআই চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রয়াগরাজে মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে হলো জনস্বার্থ মামলা দায়ের। জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী বিশাল তিওয়ারির। মামলাকারীর দাবি, আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তার সব রকম ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। একই সঙ্গে যাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানির আর্জি জানানো হতে পারে। বুধবার ভোররাতে শাহী স্নান ঘিরে প্রবল জনসমাগম দেখা গিয়েছিল। মঙ্গলবার মাঝরাত থেকেই ত্রিবেণী সঙ্গমে স্নানের প্রস্তুতি শুরু হয়। একটা সময় অতিরিক্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে বিপত্তি ঘটে। হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পুণ্যার্থী মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অনেকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী পদপিষ্ট হয়ে 30 জন মারা গিয়েছেন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী বিশাল তিওয়ারি। শীর্ষ আদালতে আর্জিতে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজে কি কি ব্যবস্থা করেছিল, ঘটনার পর থেকে কি কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে বিশদে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। মেলা প্রাঙ্গণে প্রত্যেক রাজ্যের পৃথক সুবিধা কেন্দ্র থাকতে হবে। কোথায় কি রয়েছে সেই বিষয়ে বিশদ তথ্য তুলে ধরতে হবে পুণ্যার্থীদের কাছে। সব ভাষায় ঘোষণা হতে হবে বলেও দাবি তার।
যেমনটা রোজ করে থাকি, একটা বিষয়ের অবতারণা আর সেই বিষয়কে নিয়ে অন্তত দুটো ভিন্ন মতামতকে এনে হাজির করা, যাতে করে আপনারা আপনার মতটাকে সানিয়ে নিতেই পারেন, আবার আপনার বিরুদ্ধ মতটাকেও শুনে নিতে পারেন। আরজি করের ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। এরপরে সেই পিটিশন নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে ফিরিয়ে নেওয়া হয়। অর্থাৎ অগ্র পশ্চাৎ না ভেবেই যেভাবে তারা বিভিন্ন পয়েন্ট তুলে মাঠে নেমেছেন, তা শেষ পর্যন্ত ওই দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে বেকসুর খালাসও করেই দিতে পারে। অন্যদিকে এখনো পর্যন্ত সমস্ত সাক্ষ্য প্রমাণ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে আছে বলেই সিবিআই রাজ্য সরকার তার সর্বোচ্চ সাজার দাবি করে উচ্চ আদালতে আপিল করেছে। তাহলে বলছি কেন যে এই ধর্ষণ খুনে একমাত্র অভিযুক্ত ওই সঞ্জয় রায় বেকসুর খালাস হয়ে যেতে পারে? এরকম হয় নাকি? এই প্রশ্নই তো সবার মাথায় ঘুরবে। আসুন সেই প্রশ্নটাই একটু আলোচনা করা যাক। শিয়ালদহ সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বেকসুর খালাস হয়ে যেতে পারে। 2014 সালে মুম্বাইয়ের গোরেগাঁও থেকে অন্ধ্রপ্রদেশের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসির সাজা হয়েছিল চন্দ্রভান সুদাব সনপ নামে একজনের। বম্বে হাইকোর্টও বজায় রেখেছিল নিম্ন আদালতের প্রাণদণ্ডের রায়, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে সেই রায়ের বিরুদ্ধে সনপ সুপ্রিম কোর্টে আপিল করেছিল। দীর্ঘ সময় ধরে শুনানির পরে গত মঙ্গলবার শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চ তাকে বেকসুর খালাস করে দেয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি বি.আর. গভৈ ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ তাদের রায়ে বলেন তিনি নিরপরাধ, তাকে বেকসুর ঘোষণা করা হয়েছিল। এদিকে ওই রায়ের পর বিস্মিত আইনজীবী মহল। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে ওই ভয়াবহ ধর্ষণ খুন কে করেছিল? সেই অপরাধী এখন কোথায়? অনেকেই সমাজ মাধ্যমে এমন মন্তব্য করেছেন যে এদিনের রায় তো প্রমাণ করে দিচ্ছে 23 বছরের ওই তরুণীর সঙ্গে আসলে কিছুই হয়নি। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে যখন কোনো অপরাধ প্রমাণের জন্য নির্ভর করতে হয়, তখন তা সন্দেহাতীতভাবে কোর্টের সামনে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে হবে। 1984 শরৎ বিরোধী চাঁদ সারদা বনাম স্টেট অফ মহারাষ্ট্র মামলায় এই বিষয়ে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল। নিম্ন আদালত সনপকে খুন ও ধর্ষণে দীর্ঘ সওয়াল জবাবের পরে ফাঁসির সাজা দেয়। পরবর্তীতে বোম্বে হাইকোর্টও তা বজায় রাখে। তারা সরকার পক্ষের পেশ করা 14টি পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে মান্যতা দিয়ে সনপের মৃত্যুদণ্ডের বাইরে আর কোনো শাস্তি হতে পারে না বলে মন্তব্য করে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান সনপ। মঙ্গলবারের রায়ে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চের বক্তব্য, এই মামলায় যা প্রকাশ্যে দেখা যাচ্ছে তা বাইরেও অনেক তথ্য আনা হয়েছে। সেই সব তথ্যকে সামনে রেখেই সুপ্রিম কোর্ট অভিযুক্তকে বেকসুর খালাসের রায় দেয়। কাজেই সমস্ত প্রমাণ ইত্যাদিকে সামনে রেখে নিম্ন আদালতের বিচারক আরজি কর মামলাতে যে রায় দিয়েছেন, সেই রায় ও তদন্ত নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা গেলে সঞ্জয় রায়ও বেকসুর খালাস পেতেই পারে এবং তখন ওই ধর্ষণ আর হত্যা এক রহস্য হয়েই থেকে যাবে। বলা হবে নো ওয়ান কিল্ড অর রেপড অভয়া। চিফ জাস্টিস সমেত উচ্চ আদালতের বিচারপতিরা তাই আগে ভাগেই জানালেন যে অভয়ার মা বাবা তাদের পিটিশনে যা যা বলেছেন তা কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবীরা ব্যবহার করতে পারেন, করলে তা আখেরে অভিযুক্তকে সাহায্যই করবে। এবং এখানে প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, তাহলে অভয়ার বাবা মা ঠিক কি চাইছেন? আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের পরিবারকে নিশানা করেছিলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ককে পাল্টা জবাব দিলেন তরুণী চিকিৎসকের বাবা। এদিকে বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতা মারফত সিবিআই ডিরেক্টরকে চিঠিও পাঠিয়েছেন নির্যাতিতার বাবা। কামারহাটির বিধায়ক আরো বলেন, এতদিন আপনারা প্রত্যেকের কাছে মা বাবা ছিলেন, এখন প্রত্যেক সন্তানের কাছে দায়িত্বশীল, অন্যায়ে মদতকারী এবং বাস্তব মূল্যের কিছু দাবি জানানোর জন্য নিজেদের উপকৃত করতে ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন। বিচারপতি রায় দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেননি, বরং নির্দেশের বিরুদ্ধে গিয়ে মমতা ফাঁসির আবেদন করেছেন। সেটা কেচিয়ে দেওয়ার জন্য আপনাদের বিকাশবাবু, যিনি একজন প্রমাণিত নির্ভুল মিথ্যেবাদী, আপনাদের মুখে মিথ্যে বসিয়ে দিচ্ছে বিজেপির কথা, সিপিএম এর কথা। তাহলে আপনারা বলুন, রাজনীতিতে যোগ দিচ্ছেন, অনেক আসন ফাঁকা আছে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা ক্ষতিপূরণ হবে। আপনারা কি ছেলেটির ফাঁসি চান? যদি চান তাহলে আদালতে গেলেন না কেন? আপনারা মা বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিআই কে বারণ করলেন না কেন? মদন মিত্রের লাগাতার আক্রমণের পাল্টা জবাব দেন নির্যাতিতার বাবা। সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি, আমরা সুবিচার পাবই। এদিন পুলিশ এবং সিবিআই এর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা। প্রিয় দর্শক, প্রতিদিন সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।